चलिए जी, रिकॉर्डिंग स्टार्टेड। नमस्कार 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 सभी को, তোমাদেরকেও নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা, লেকচার 1-এ কারোর কিছু ডাউট, কারোর কিছু জিজ্ঞাস্য মেসেজে টাইপ করে বা ভয়েস কমেন্ট পাঠিয়ে বলতে পারো। কারোর এনিওয়ান? নিশ্চয়ই 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 নিশ্চয়ই। আচ্ছা চলো, যারা আগের ক্লাসে ছিলে না বা আগের ক্লাসে নতুন আজকে জয়েন করছো, একবার কুইক রিভিশন হয়ে যাক, তাহলে যারা করেছো তাদেরকেও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড আমরা একবার কুইক রিভিশনের দিকে তাহলে চলে যাব, তাহলে পুরনো পড়াগুলো রিভাইজ হয়ে যাবে। চলো, লেকচার 1টা আমাদের শেষ করতেই হবে আজকে, লেকচার 2 স্টার্ট করতে হবে। ফার্স্টে কি বলা হয়েছিল? কনসেপ্ট অফ চার্জেস দেওয়া হয়েছিল। কনসেপ্ট অফ চার্জেস, চার্জ বেসিক্যালি কি একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, নিজস্ব প্রপার্টি, যে প্রপার্টিটা, এক মিনিট দাঁড়া, জাস্ট এ মিনিট। চলো, রেকর্ডিং একদম পারফেক্ট আছে, ওকে আছে। চলো, কনসেপ্ট অফ চার্জেসে কী বলা হয়েছিল? বেসিক্যালি আমরা কি জেনেছিলাম যে এটা একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, যেটা সবার কাছে প্রেজেন্ট থাকে। ভালো কথা, যদি কারোর কাছে বেশি পরিমাণ ইলেকট্রন থাকে, এক্সেস অফ ইলেকট্রন থাকে, তাহলে বলবো নেগেটিভ বডি। আর যদি কারোর কাছে ইলেকট্রন কম থাকে তাকে বলা হবে পজিটিভ বডি। ঠিক আছে না? কারো কিছু ডাউট হলে তোরা চ্যাটে পাঠাস, কারণ আমি শুধু চ্যাটটা অন করে রেখেছি, ঠিক আছে? নাহলে ভয়েস মেসেজ পাঠাতে হবে। আমি কিন্তু কে আছিস দেখতে পাচ্ছি না। আচ্ছা, চার্জের ইউনিট কুলম, স্ট্যাট কুলম বলেছিলাম, এটা মাথায় রাখতে। কুলম আর স্ট্যাট কুলম্বের মধ্যে রিলেশন, যেটা কিন্তু আমাদের সামসের জন্য দরকার। আচ্ছা, ফ্যারাডে হচ্ছে চার্জের ইউনিট, ফ্যারাড নয় কিন্তু, ফ্যারাড হচ্ছে ক্যাপাসিটেন্সের ইউনিট। ফ্যারাডে হচ্ছে 96,500 কুলম। চমৎকার। চল, আচ্ছা, প্রপার্টিসগুলো সব বলছি না। ইনভ্যারিয়েন্স প্রপার্টিটা মনে রেখো। ইনভ্যারিয়েন্স মানে চার্জ কিন্তু স্পিডের সাথে ভ্যারি করতে পারে না। স্ক্রিন শো করছে না, আসছে এবার? দেখ আমার, হ্যাঁ, ভিডিওটা অতটা স্ট্রং নয় কিন্তু, হ্যাঁ স্যার এবার আসছে। ওকে, কিন্তু রেকর্ডিংটা এ ক্লাস পাবি। আমার লাইভ ক্লাসের সেই ক্যামেরা কোয়ালিটি নয়, দ্যাটস আনফর্চুনেট, গরিব মানুষ ভাই। কিন্তু রেকর্ডিংটা আমার মনে হয় রেকর্ডিংটা এ ক্লাস পাবি। তো এখানে একটু শুনে নেওয়ার পরে তো রেকর্ডিং তো নেক্সট সকালেই চলে আসে। ওখানে রেকর্ডিংয়ে কিন্তু কোনো এরর থাকবে না, চিন্তা নেই। তো ক্লাসটা একটু বুঝে নে, 1 ঘন্টার ক্লাস, কোনো সময় অপচয় হবে না। রেকর্ডিংটা ভালো করে দেখে নিস, আর পিডিএফ তো থাকছেই। ওকে, চলো নেক্সট, কোয়ান্টাইজেশন অফ চার্জ কি বলা হয়েছিল? চার্জ সবসময় ইলেকট্রনের চার্জের মাল্টিপলস থাকবে। চার্জ সবসময় ইলেকট্রনের যে চার্জ আছে ই, তার মাল্টিপলস ফরম্যাটে থাকবে। ইন্টিজার মাল্টিপল, ইন্টিজার তোমরা নিশ্চয়ই জানো, ইন্টিজার এন ইন্টু ই, কারেক্ট। আচ্ছা, তারপরে কি বলছে? এই নিয়মের এক্সেপশন হচ্ছে কোয়ার্ক। কি কোয়ার্ক বলেছিলাম একটু মনে করাও দেখি, যারা মেন কি কোয়ার্ক, যারা আমাদের কোয়ান্টাইজেশন অফ চার্জ ফলো করে না, মনে আছে? একটু টাইপ করে লেখো বা বলো দেখি। কোয়ান্টাইজেশন অফ চার্জ ফলো করে না, এই রুলটা ফলো করে না কোন ধরনের পার্টিকলস? কেউ পড়োনি? আপ, ডাউন, স্ট্রেঞ্জ, ফ্যান্টাস্টিক। ইউডিএস মেন 3টে কোয়ার্ক, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক। টুক করে কিন্তু জিজ্ঞাসা করে ফেলতেই পারে, ঠিক আছে? চল, আচ্ছা, কুলম্বস ল ছোটোবেলা থেকে পড়ে এসছো। কুলম্বস ল, এই সেই কুলম আঙ্কেল। কুলম্বস ল এর ক্ষেত্রে কি বলা হয়েছিল? ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ চার্জ, ম্যাগনিটিউড অফ প্রোডাক্ট অফ চার্জ Q1 Q2, তার সাথে হচ্ছে 1/r², তার সাথে 1/r² সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা কম্বাইন্ড ফর্ম হয়েছিল। এখানে কেএস ছিল কুলম্বস কনস্ট্যান্ট। সেই কুলম কনস্ট্যান্টটাকে ডিরাইভ করা হয়েছিল এসআই প্রসেসে 1/4πε0, এসআইতে 1/4πε0, সিজিএসে 1, কিন্তু আনফর্চুনেটলি সিজিএসটাই আমরা কম ইউজ করব। সিজিএস প্রসেসে আমরা কম ইউজ করব, এসআইতে ইউজ করব 1/4πε0। তাহলে আমার ফর্মুলা দাঁড়াবে ফ্রি স্পেসের জন্য 1/4πε0 Q1 Q2 r², যে কোনো মিডিয়ামের জন্য 1/4πε Q1 Q2/r²। ওকে স্যার, বুঝলাম দাদা, ক্লিয়ার।
আচ্ছা, লিমিটেশনস 1 মার্কসের জন্য দিতে পারে। কুলম্বস ল এর ক্ষেত্রে চার্জ রেস্টে থাকতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড হতে হবে চার্জগুলোকে ছোট ছোট হতে হবে। এক্সটেন্ডেড চার্জ হলে হবে না, এক্সটেন্ডেড চার্জের জন্য গাউস ল ভ্যালিড। ওকে স্যার। 3 নম্বরে কি বলছে, চার্জগুলোকে কিন্তু নিউক্লিয়াসের যে সাইজ আছে তার থেকে বেশি দূরত্বে রাখতে হবে, মানে 10⁻⁻⁻, যাকে বলা হয় 1 ফার্মি এর থেকে বেশি ডিস্টেন্সে চার্জগুলোকে রাখতে হবে। চল, আচ্ছা এটা তো হয়েছিল, এটা খুব ভালো অঙ্ক। কিউ চার্জকে ডিভাইড করা হয়েছিল, আমরা কি দেখেছিলাম, কিউ চার্জকে যদি আমরা ডিভাইড করি ইকুয়ালি ডিভাইড করলে Q/2 ডিভাইড করলে ওদের মধ্যে ফোর্সটা হয় ম্যাক্সিমাম। চলো, আচ্ছা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে কম্প্যারিজন, এর মধ্যে লাস্ট পয়েন্টটা ইম্পর্ট্যান্ট, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিন্তু খুব তাগড়া ফোর্স, খুব পাওয়ারফুল একটা ফোর্স, একটা বেশ গাম্ভীর্য আছে ভাই, একটা গাম্ভীর্য আছে। ওই জন্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে কিন্তু পাওয়ারফুল। মানে ইন্টারেস্টিং, আমার তো ভাবতে বহুত অবাক লাগে, গ্র্যাভিটেশনাল ফোর্স পুরো ইউনিভার্সকে চালাচ্ছে, তাই না? পুরো ইউনিভার্সের যে এত স্যাটেলাইট আছে, এত গ্রহ নক্ষত্র আছে, প্ল্যানেটস আছে, অ্যাস্টেরয়েডস আছে, সবাই কিসের জন্য বা কি কারণে ঘুরে বেড়াচ্ছে, বা কি ফোর্স ওদেরকে বাউন্ডেড করে রেখেছে? কি ফোর্স রে? কি ফোর্স মেনলি সবাইকে বাউন্ডেড করেছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। বাট ভেবে দেখ, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে নেচারের সবথেকে উইকেস্ট ফোর্স। অ্যাবসোলুটলি গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা যখনই ভাবি লিটারেলি অবাক লাগে, হয় না অনেকের জীবনে, যে খুব পরোপকার করে বাট তাকেই কেউ প্রায়োরিটি দেয় না, সেরকম একটা ব্যাপার। গ্র্যাভিটেশনাল ফোর্স প্র্যাকটিক্যালি পুরো ইউনিভার্সকে বাউন্ডেড রেখেছে, পুরো ইউনিভার্স বলছি কিন্তু আমি, ঠিক আছে, শুধু আমাদের সোলার সিস্টেম না। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের ভ্যালুই সব থেকে কম, উইকেস্ট ফোর্স বলা হয় নেচারে, ওয়ান অফ দ্য উইকেস্ট ফোর্স। চিন্তা করা যায়, কোনো মূল্য নেই। যাই হোক, ফিজিক্স ইজ অলওয়েজ ফিজিক্স, কিছু করার নেই। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স Fe, সেটা বড় হয় গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে, তাই Fe গ্রেটার দ্যান Fg। আমাদের এটা বের করতে হবে। চলো, এটা হোমওয়ার্কে ছিল, আমি করছি, যারা করেছো ভেরি গুড, খুব ভালো। যারা পারোনি বা করোনি তারা দেখে নাও, শিখে নাও ব্যাপারটা। আচ্ছা, এখানে ব্ল্যাক, চলো রেড। ফাইন্ড দ্য রেশিও অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু ইলেকট্রনস। দুটো ইলেকট্রন আছে, তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্সের আমরা রেশিও বের করব, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনটা হয়তো একটু হোয়াইট লাগছে, বাট আমি চেষ্টা করছি কিছু একটা ব্যবস্থা করার। রেকর্ডিংটা এই ক্লাস থাকছে, বাট আমি লাইভ ক্লাসটাও দেখছি। এই উইকটা না হলে নেক্সট উইকে চেষ্টা করব কীভাবে বেটার করা যায়। ব্যাস, তোমরা পড়াশোনায় ফোকাস করো, যার যেটা কাজ সেই কাজে ফোকাস করো। এখানে একটা পার্টিকেল আছে, কি বলছে? কাকে নিয়েছি রে? ইলেকট্রনকে নিয়েছি। তো ইলেকট্রনের মাস এম, চার্জ ই, ওদের মধ্যে ইন্টারমিডিয়েট ডিস্টেন্স আমি আর নিলাম, দাদা বুঝলাম। এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সাথে গ্র্যাভিটেশনাল ফোর্সের রেশিও চেয়েছে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স Fe বলতে পারি, ধরে নে মিডিয়ামটা ফ্রি স্পেস আছে, ফ্রি স্পেসেই কিন্তু কাজটা আমি করছি। তাহলে 1/4πε0, আমাদের ফর্মুলা ছিল Q1Q2/r², তাহলে 1/4πε0 E/r²। ওকে স্যার, নো প্রবলেম, বুঝলাম। E/r², কিছু ভ্যালু এখন বসাস না, পরে আমরা সেটেল ডাউন করছি। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্স, দুটো মাস আছে না, ইলেকট্রনের তো দুটো মাস রয়েছে, এম দুটো মাস তো দেওয়া আছে। তাহলে দুটো মাস যদি দেওয়া থাকে, তাহলে ওদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা চিন্তা করতে পারি, ক্যাপিটাল G m1 m2/r²। This is the formula of gravitational force. At the case of two similar electron, যেহেতু দুটো ইলেকট্রন আছে, তাহলে ওদের ক্ষেত্রে m আর m
দুটো এম থাকছে, তার মানে জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার, জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার। রেশিও করবো। আচ্ছা, রেশিওতে দেখ কাকে আগে নিতে বলেছে, রেশিও অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, রেশিও অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে কি বলবো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ ই বাই গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি। ওকে, ঠান্ডা মাথায় ফর্মুলাগুলো বসা। 1/4 এপসাইলন নট, ওখানে কত আসবে বল, ই ইন্টু ই মানে ই স্কোয়ার, ই স্কোয়ার, এফ জি কত আছে, ক্যাপিটাল জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার। আশা করি এটা বুঝতে কারোর অসুবিধা হবে না যে আর স্কোয়ার কেটে যাবে। আচ্ছা, এখানে 1/4 এপসাইলন নটটা নিচে নামবে, ওপরে শুধু ই স্কোয়ার থাকবে, ই স্কোয়ার বাই 4 এপসাইলন নট, নিচে ক্যাপিটাল জি আছে, এম স্কোয়ার আছে। আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ ভেঙে ভেঙে বলছি যাতে কারোর অসুবিধা না হয়। কি করলাম আর একবার বলে দিই, এখানে আর স্কোয়ার ক্যান্সেল করলাম, আর স্কোয়ার ক্যান্সেল করলাম, 1/4 এপসাইলন নটটা নিচে নামালাম, জি এম স্কোয়ার তো নিচেই ছিল এটা। আচ্ছা, এই স্টেপের পরে না অনেকে অ্যান্সারটা মুখস্থ রাখে, তো ডাইরেক্ট অ্যান্সার লিখে দেয়, 2 মার্কস থাকলে টিচার 1 দেয়। টিচারও অ্যান্সার জানে। কি দেখতে চাই জানিস, দেখতে চাই যে তোমরা ভ্যালুগুলো জানো কি না, এদের ভ্যালুগুলো জানো কি না। ই মানে ইলেকট্রনের চার্জ, ই মানে বাবু ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম তার স্কোয়ার, এটা। আচ্ছা না, তার আগে দাঁড়া, এটা লিখিস না এখন। আচ্ছা, এখানে 1/4 এপসাইলন নট, 1/4 এপসাইলন নট এর ইটসেলফ একটা ভ্যালু ছিল, 1/4 এপসাইলন নট, 1/4 এপসাইলন নট এর ইটসেলফ একটা ভ্যালু ছিল। কি রে, কেউ লিখতে পারবে মেসেজে বা বলতে পারবে? 9 ইন্টু 10⁻9, সুন্দর বাবু সুন্দর, 9 ইন্টু 10⁻9। আচ্ছা, ই স্কোয়ার আছে মানে 1.6 ইন্টু 10⁻19 তার স্কোয়ার, নিচে আমি দিলাম ক্যাপিটাল জি মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এর ভ্যালু কারোর মনে আছে ছোটোখাটো, বাট 10 এর পাওয়ারটা মনে আছে কত ছিল? গুড। ওটা সিজিএস না এসআই? তাহলে সিজিএস এ কত হবে মনে আছে? थोड़ा सा निशाना चूक गया बाबू, -8। गुड ट्राई। 6.67 10⁻11। আচ্ছা, এম আছে কিন্তু মাস অফ ইলেকট্রন মানে 9.1 ইন্টু 10⁻31, 10⁻31। ভুল করেও এটা ক্যালকুলেটারে করতে যাস না, এম স্কোয়ার আছে, সরি, এক্সামে প্রচুর টাইম চলে যাবে। অ্যাপ্রক্সিমেটলি যারা করেছিস তারা দেখবি 10⁻42 এর একটা ব্যাপার আসছে, তাই না? আগে একটা কিছু ডিজিট আসবে, লাগবে না ভাই, 10⁻42 ভাই, বাপ এ বাপ। তার আগে 5 আসুক, 10 আসুক, 100, 150, 200 ম্যাটারই করবে না ওর কাছে, পাত্তাই পাবে না ওর কাছে। তো দ্যাটস আ ফ্রিকিং নাম্বার, 10⁻42। মাই গুডনেস, এত টাকা থাকলে পুরো এশিয়াকে কিনে নিবি। কারেক্ট, পুরো এশিয়াকে কিনে নিবি ভাই, চায়নাকে বাদ দিয়ে দিবি লিস্ট থেকে, তাই না? হ্যাঁ, শুধু ভাইরাস ছড়িয়ে বেড়ায়। 10⁻42, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? এফ ই বাই এফ জি 10⁻42, ব্যাস। এটা বক্স করবি, অ্যান্সারগুলো কিন্তু বক্স করবি যেগুলো সাম থাকবে। ভাই পাশে তো, মাইনরে তো টিচাররা মেন ফর্মুলা দেখে, ভ্যালুজ দেখে, অ্যান্সার দেখে, ক্যালকুলেশন কেউ চেক করে না, বলছি শোন। তাহলে সো এফ ই ইজ ভেরি 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 গ্রেটার দ্যান এফ জি। এটা লাস্টে কনক্লুশন ড্র করে দিবি ইমপ্রেস করার জন্য। ঠিক আছে, ক্লিয়ার? ডান তো, এগোই। যে করেছো ম্যাচ করেছে। আচ্ছা চল দেখ, গেলাম। আচ্ছা, আমি সরে গেলেই ব্রাইটনেস বেড়ে যাচ্ছে, অটো ব্রাইটনেস নিয়ে নিচ্ছে। ওকে বাড়ি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কুলম্বস ল ভেক্টর ফর্ম। এটা দেখলাম বেশ মাঝে সাঝেই দিয়েছে, কুলম্বস ল ভেক্টর ফর্ম। যে প্যাটার্নে বলে দিচ্ছি ওই প্যাটার্নটা মনে রাখ, সুবিধা হবে। দুটো চার্জ আছে, একটা Q1 একটা Q2 নিয়ে নে।
একটা Q1 একটা Q2 নিয়ে নে। লেট দিস চার্জ বি Q1, লেট দিস চার্জ বি Q2। আচ্ছা, এখানে একটু মন দিয়ে দেখবি, একটু কনসেন্ট্রেশন দিবি আমাকে। এখানে হচ্ছে সাইনের পাঙ্গা আছে। সাইনের পাঙ্গা মানে F21 F12 R21 R12 এর একটা পাঙ্গা আছে, একটু সিনসিয়ারলি দেখবি। ওদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে R, ওদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে R। Q1 Q2 চার্জ আছে, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স R। এখানে কি বলেছে দেখ, ফোর্স অন টু ডিউ টু 1, পর লেখাটা পর যতটা পড়তে পারছিস। ফোর্স অন টু, 2 এর ওপর কতটা ফোর্স কাজ করছে, যেটা 1 দিচ্ছে। এটা লেখার টেকনিক কি স্যার, বা এটা লেখার টেকনিক কি দাদা? F21 মনে রাখবি, অন টু যার ওপর ফোর্স সে আগে বসে, অন টু ডিউ টু 1, অন টু ডিউ টু 1, তাহলে 2 এর ওপর ফোর্স, 2 এর ওপর ফোর্স 2 আগে। এটা কিন্তু খুব গোলায়, আমারও গোলাতো। F21 অন টু ডিউ টু 1। আচ্ছা, কে Q1 Q2 বাই R স্কোয়ার। এইখানে দেখ বাবু, এখানে খেয়াল করছিস একটা ক্যাপ আছে, ইউনিট ভেক্টর আছে R12। খেলাটা বোঝ, খেলাটা বোঝ। ফোর্স অন টু মানে 2 এর ওপর ফোর্স কে দিচ্ছে, কে দিচ্ছে? Q1 দিচ্ছে। তাহলে দুটোই পজিটিভ হলে এদিকে ফোর্স কাজ করবে, ফোর্স অন টু ডিউ টু 1, ফোর্স অন টু ডিউ টু 1। হ্যাঁ স্যার বুঝলাম। তাহলে 1 দিচ্ছে 2কে ফোর্স, ফোর্স অন চার্জ Q2 ডিউ টু Q1 হলো, তার বেসিসে ফোর্সটা লেখা। কিন্তু কিন্তু আমি যখন এই ভ্যালুর পাশে ইউনিট ভেক্টর দেব, স্যার ইউনিট ভেক্টর কেন দিচ্ছ হঠাৎ করে? বাবু আমি তো বাঁ দিকে ভেক্টর নিয়ে এসেছি, আমি তো বাঁ দিকে ভেক্টর নিয়ে এসেছি। আমি যদি, আরে ভাই, আমি যদি বাঁ সাইডে ভেক্টর নিয়ে আসি, বাঁ দিকে ভেক্টর নিয়ে আসি, তাহলে ডান দিকেও ভেক্টর আসা উচিত। যার জন্য আমি ক্যাপ দিয়ে অ্যাডজাস্ট করছি, এবং ছোটোবেলায় পড়েছিলে ক্যাপ দিলে তার ভ্যালু হচ্ছে 1, ক্যাপের ভ্যালু 1, তো কোনো সমস্যা নেই না, ইউনিট ভেক্টরের ভ্যালু তো 1 হয়। কিন্তু ইউনিট ভেক্টর মেজার করবি 1 থেকে 2 এর দিকে, মানে মনে রাখ F21টা যেভাবে বসাবি ইউনিট ভেক্টর উল্টো। ফোর্স বসানোর টেকনিক অন, যার ওপর দিচ্ছে সে আগে, 2 যে দিচ্ছে সে পরে, কিন্তু ইউনিট ভেক্টর হচ্ছে যার থেকে যাচ্ছে সে আগে, মানে 1 থেকে 2 উল্টো, ব্যাস সিম্পল, সহজ ভাষায় উল্টো বসাতে হবে। আচ্ছা, ইউনিট ভেক্টর ছোটোবেলায় শিখেছিলে যে এ ক্যাপ যদি ইউনিট ভেক্টর হয়, দ্যাট ইজ নাথিং বাট এ ভেক্টর বাই মড অফ এ, এ ভেক্টর বাই মড অফ এ, দ্যাট ইজ এ বাই এ, এ বাই এ, এ বাই এ, এ ভেক্টর বাই মড অফ এ, এ বাই এ। তাহলে এখানে কে Q1 Q2 বাই R স্কোয়ার ইন্টু আর এর এটা আছে তো, R12 ক্যাপ আছে তো, মানে কি লিখতে পারি, R12 ভেক্টর বাই কি হবে, এর ভ্যালু, এর ভ্যালু কোনটা, মাঝের ডিস্টেন্সটা, শুধু আর। খেয়াল করিস কিন্তু গুলিয়ে না যায়, ক্যাপ মানে ভেক্টর বাই মড অফ এ, ভেক্টর বাই মড অফ এ, মড অফ একে শুধু এ লিখতে পারি। হ্যাঁ দাদা, হ্যাঁ স্যার পারফেক্ট। R12 ক্যাপ মানে, R12 ক্যাপ মানে সেম হবে R12 ভেক্টর বাই মড অফ R12, মড অফ R12 মানে কি, ভ্যালু। কোন ভ্যালু? ডিস্টেন্সের ভ্যালু। কত ডিস্টেন্স? Q1 থেকে Q2, আর ডিস্টেন্স, ওই জন্য নিচে আর লিখেছি। তাহলে এখানে কিন্তু ফর্মুলাটায় হালকা একটু টুইস্ট আসলো, কে Q1 Q2 বাই আর কিউব ইন্টু R12 ভেক্টর। যদি ভেক্টর দিই কিউব আসবে, যদি ক্যাপ দিই স্কোয়ার আসবে, ভেক্টর দিই কিউব আসবে, ক্যাপ দিই স্কোয়ার আসবে, সোজা ব্যাপার, সোজা ব্যাপার। এটা হলো, এটা ভেক্টর ফর্ম। পরপর যা যা বললাম এখানে লেখা আছে। ক্যাপ মাপতে হবে 1 থেকে 2, 1 থেকে 2, ফোর্স মাপতে হবে যার ওপর সে আগে। আচ্ছা, সাইমালটেনিয়াসলি অন্যটা লিখতে পারি, সাইমালটেনিয়াসলি এটা লিখতে পারি, ফোর্স অন Q1 ডিউ টু Q2, অন 1 ডিউ টু 2, অন 1 ডিউ টু 2। তাহলে কি লিখবো, ফোর্স অন 1 ডিউ টু 2 ভেক্টর
ইকুয়ালস টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার আর 1 2 সরি এখানে যা থাকে তার উল্টো হয় R21 তার ক্যাপ, তাহলে এটা আমার দাঁড়াবে কে Q1 Q2 বাই আর কিউব R21 ভেক্টর। এই দুটো হচ্ছে ভেক্টর ফর্ম, এই দুটো হচ্ছে কুলম্বস ল এর ভেক্টর ফর্ম। কে Q1 Q2 বাই আর কিউব R12 ভেক্টর, কে Q1 Q2 আর কিউব R21। শুধু মনে রাখ এখানে R21 হচ্ছে মানে ফোর্সের জায়গায় 1 2 বসাবি, ওখানে R12 হচ্ছে মানে ওখানে R12 হচ্ছে মানে ফোর্সের জায়গায় 2 1 বসাবি। এই হলো ফান্ডা, বোঝা গেল? ক্লিয়ার হলো? ডান, এগোই। সাবাস সাবাস। আচ্ছা, এবার দেখেছি এই কোয়েশ্চেনটা 2 মার্কসের মতো থাকে, 2 মার্কস 2.5 মার্কসের মতো দেয় আর কি। এইটুকু করলে অনেক আছে না, একটু বুড়ো টাইপের ফিজিক্স টিচার, ফুল মার্কস দেয় না, এটা আমিও ফেস করেছিলাম, ফুল মার্কস দেয় না, এটাই তো ভেক্টর ফর্ম না। এরপর একটা জিনিস দিতে হয় এক্সট্রা, ফ্রি অফ কস্ট বলতে পারিস, ফ্রি অফ কস্ট পেতে সবাই ভালোবাসে তাই না? সেটা কি দেখ, দুটো ফর্মুলা আমি আবার লিখছি, এটা 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 এটা, ঠিক আছে না? দেখ জাস্ট এই 4-5 লাইন এক্সট্রা অ্যাড করতে হয় 1 মার্কসের জন্য। উই গট F21 vector equals to K Q1 Q2 by R cube R12 vector, vector আছে কিউব হবে, F12 equals to K Q1 Q2 R cube R21 vector। আচ্ছা, R12 মানে কি বলতো? 1 থেকে 2 এর দিকে ডিস্টেন্স। R12 মানে 1 থেকে 2 এর দিকে ডিস্টেন্স, R21 মানে 2 থেকে 1 এর দিকে। R12 মানে 1 থেকে 2 এর দিকে, R21 মানে 2 থেকে 1 এর দিকে। ছবিটা দেখ, ব্যাপারটা তো সেম। আমি 1 থেকে 2 এর দিকে যাচ্ছি পজিটিভ এক্স অ্যাক্সিস, 2 থেকে 1 এর দিকে আসছি নেগেটিভ এক্স অ্যাক্সিস। ভাই আমি তো যাচ্ছি আর ডিস্টেন্স বরাবর, তাহলে খেলাটা কোথায় প্রবলেমেটিক? ডিরেকশানে। 1 থেকে 2 এর দিকে পজিটিভ এক্স অ্যাক্সিস, 2 থেকে 1 এর দিকে নেগেটিভ এক্স অ্যাক্সিস, কিন্তু আমি তো সেম ডিস্টেন্সের মধ্যেই ঘোরাফেরা করছি আর ডিস্টেন্সে। তার মানে ওই দুটো কী রিলেশন আছে? নেগেটিভ রিলেশন আছে, নেগেটিভ রিলেশন আছে। তাহলে কী লিখতে পারবো? কী লিখতে পারবো? R12 ইজ নাথিং বাট মাইনাস অফ R21। যদি ভাই এই দুটোর মধ্যে নেগেটিভ থাকে তাহলে এদের মধ্যেও তো নেগেটিভ থাকছে, তাহলে F21 ইজ ইকুয়ালস টু মাইনাস অফ F12। এটা কাকে মিন করলো ধরতে পারছিস? কাকে মিন করলো? ছোটোবেলায় হাফ প্যান্ট পরে গাছে চড়ে গাছ থেকে নামতে সবসময় যাকে আমরা ভেবে এসছি, যাকে আমরা চিন্তা করে এসছি, তাই না? দিস ইজ কী ল? এটা মেকানিক্সের ল। এটা কী বেরোলো? দিস ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ দ্যাট ফোর্স। এটা কোন লকে হিন্টস করছে, কোন লকে সিগনিফাই করছে বল দেখি মেসেজে বা ভয়েসে? থার্ড ল, নিউটনস থার্ড লকে সিগনিফাই করছে। দিস সিগনিফাইজ নিউটনস থার্ড ল, নিউটনস থার্ড ল। তাহলে অ্যাকশন ইকুয়ালস টু মাইনাস অফ রিয়াকশন। এই 4-5 লাইন এক্সট্রা অ্যাড করে দিস, ইজি ব্যাপার, এগুলো তোরা পারবি, অসুবিধা নেই, ঠিক আছে? চলো চলো, আচ্ছা এই হলো ব্যাপার, চলো এগোই এগোই। পরে এগুলো পুরো পিডিএফ থাকবে, ভিডিও থাকবে, ভালো করে নোট ডাউন করে নিও, কনসেপ্টটা বুঝে নাও ফটাফট। চলো, আচ্ছা প্রিন্সিপাল অফ সুপারপজিশন, প্রিন্সিপাল অফ সুপারপজিশন, ওকে 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 ওকে। প্রিন্সিপাল অফ সুপারপজিশন মানে কি? প্রিন্সিপাল অফ সুপারপজিশন মানে হচ্ছে, সাপোজ কলেজে যারা হয়তো মেসে থাকিস তারা জানিস যে বার্থডে কীভাবে সেলিব্রেট হয়, তাই না? কলেজ লাইফে মেসে থাকলে বুঝতে পারবি যে বার্থডে কি করুণভাবে সেলিব্রেট হয়। করুণ মানে চরম করুণভাবে। কারোর যদি বার্থডে হয় দেখবি মেস লাইফে দুমদাম এসে পিঠে কিল চর থাপ্পড় মেরে চলে যায়, হ্যাপি বার্থডে। আরে ভাই ইয়ে कैसा बात हो गया। জন্মদিনে তো বাবা মা বলতো গায়ে মারতে নেই, হাত দিতে নেই, সোনা মোনা পাপা কি পারি মা কা লাডলা টাইপের রাখতো না, সবাই এসে চর থাপ্পড় মেরে চলে গেল। সুপারপজিশন মানে কি? সেম, একটা চার্জকে সবাই মিলে ফোর্স দেবে,
একটা পয়েন্টে একটা চার্জকে সবাই মিলে ফোর্স দেবে, ওই কনসেপ্টটার নামই সুপারপজিশন। আমাদের কাজ নেট ফোর্স বের করা, ঠিক আছে? আমরা বার্থডে সেলিব্রেট করব না ভাই, আমরা নেট ফোর্স বের করব। কি বলছে পড়ে ফেলে, when a number of charges are interacting, the total force on a given charge is vector sum। এই কথাটা কিন্তু লিখবে vector sum of the forces exerted on it due to all the charges। এখানে একটা আমি চার্জ নিয়ে নিলাম, সে ক্যাপিটাল কিউর ওপর সবাই মিলে ফোর্স দেবে, তাহলে এখানে Q1 চার্জ আছে। আচ্ছা, ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ওই জন্য ভেক্টর সাম নিতে হবে, তাহলে F1 নাম দিলাম, চল, ঠিক আছে? 1 এর জন্য ফোর্স লিখছি কিন্তু। আচ্ছা, আমি ওই ভেক্টর ফর্মের যে নোটেশনটা ওটা ইউজ করছি না, আমি জাস্ট সিম্পল করার জন্য 1 2 করে লিখছি। 2 যে ফোর্সটা দিল এর ওপর, 3 যে ফোর্সটা দিল, এটা কোথায়, এখানে ড্র করে দিই সাইডে। অ্যান্ড N সুপারপজিশন প্রিন্সিপাল দিলে, প্রিন্সিপালটা বলে এরকম ছবি দিয়ে দিবি, তাহলে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয়। ডট ডট দিয়ে দিবি, তাহলে ফোর্সের ফ্লোটা যাচ্ছে। তাহলে আমরা বলবো নেট ফোর্স কার ওপর, নেট ফোর্স অন প্লাস কিউ চার্জ F net equals to F1 F2 F3 plus dot 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 Fn, লাস্ট একটা সামেশন ফর্ম দিয়ে দিবি, তাহলে ভালো হয়। সামেশন অফ I 1 থেকে n, সামেশন তো তোরা জানবি ম্যাথসের। এটা নেট ফোর্স মানে সমস্ত ফোর্সগুলোর কি করব আমরা, ভেক্টর অ্যাডিশন, ঠিক আছে? ভেক্টর অ্যাডিশন করব সমস্ত ফোর্সগুলোর, তাহলেই আমরা কিন্তু পেয়ে যাব ফোর্স। আচ্ছা, একটা খুব ছোট একটা সাম এই কনসেপ্টের ওপর, যাতে আমরা বুঝতে পারি, এটা অনেকে করেছিস আগের ক্লাসে, তাহলে একবার দেখে নে সামটা, একটু ফটাফট করে ফেল, ঠিক আছে? ইটস আ গুড কোয়ালিটি সাম, পড়ে দেখ। এটাও একবার দেখছিলাম এই টাইপের একটা সাম ছিল, পড়ে দেখ সামটা। আমি সামনে থাকছি, তাহলে স্ক্রিনটা ক্লিয়ার আসবে। ফোর ইকুয়াল পয়েন্ট চার্জেস আছে, 4টে ইকুয়াল পয়েন্ট চার্জ আছে অফ ম্যাগনিটিউড ক্যাপিটাল কিউ, তার ম্যাগনিটিউড কীভাবে প্লেস করা আছে, আর প্লেসড ইন ইকুইলিব্রিয়াম মানে কি বলতো, নেট ফোর্স 0 অ্যাট দ্য কর্নার্স অফ আ স্কোয়ারের কর্নারে আছে। বলছে হোয়াট শুড বি দ্য ম্যাগনিটিউড অ্যান্ড সাইন অফ দ্য চার্জ দ্যাট শুড বি প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার। যদি তুই এই ইকুইলিব্রিয়ামটাকে বরকরার রাখতে চাস, মেনটেন করতে চাস, তাহলে স্কোয়ারের সেন্টারে কত চার্জ বসাতে হবে। এই সামগুলো কিন্তু আইআইটিতেও দিত, মানে দেয়ও, দিত নয় দেয়। স্কোয়ারের 4টে কর্নারে 4টে চার্জ আছে প্লাস কিউ, সেন্টারে কত চার্জ রাখলে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়াম মেনটেন করবে, সিম্পল। ইকুইলিব্রিয়াম মানে কি বললাম একটু বল দেখি। হ্যালো দাদাজ অ্যান্ড দিদিজ, দাদাজ অ্যান্ড বৌদিজ। নেট ফোর্স জিরো, চলো নেট ফোর্স 0 করতে হবে, তাহলে একটা আমরা ইমাজিনারি স্কোয়ার ড্র করি। আচ্ছা, একটু বড় করে করি, কারণ ছবিটার মধ্যে অনেক কিছু ঝামেলা আছে। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করবি, একটু আমার সামস করার টেকনিকে, ইলেকট্রিক ফিল্ড আর ফোর্সের ক্যালকুলেশনে কিন্তু আমি চার্জের সিম্বল নিই না। অনেক টিচার নিয়ে থাকেন, তাদের প্রসেস, বাট আমার প্রসেসে কিন্তু আমি চার্জের সিম্বল নিই না, আমি শুধু পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জিতে চার্জের সিম্বল নেব, কারণ আমার মনে হয়েছে সিম্বল নিয়ে করলে কমপ্লেক্স হয়। তাহলে স্যার ডিরেকশান কী করে ঠিক করবে? বাবু, ডিরেকশান লজিক্যালি ঠিক করবো, ভগবানের দেওয়া বুদ্ধি ইউজ করে ডিরেকশান ঠিক করব, কিন্তু আমি শুধু চার্জের ম্যাগনিটিউড নেব ফোর্স আর ফিল্ড বের করার জন্য। কথাটা মাথায় রাখিস, ঠিক আছে? হয়তো আগের ক্লাসে অন্যভাবে শিখে থাকতে পারিস, জানিয়ে দিলাম। আমি কিন্তু শুধু চার্জের ম্যাগনিটিউড নেব এফ আর ই বের করার সময়, কিন্তু পোটেনশিয়াল আর পোটেনশিয়াল এনার্জি বের করার সময় চার্জের সিম্বল নেব।
কারণ ওরা স্কেলার কোয়ান্টিটি। চারটে কোণেই প্লাস কিউ আছে। আচ্ছা, সেন্টারে কত তো চার্জ রাখতে হবে তো আমি জানি না, প্লাস রাখবো না মাইনাস রাখবো, তাহলে আমি ধরে নে কিউ ধরলাম। সে আমরা ক্যালকুলেশন করে লজিক লাগিয়ে বুঝবো এটা কি রাখা উচিত, প্লাস না মাইনাস। আচ্ছা, ইকুইলিব্রিয়ামে আছে, পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, খেয়াল কর পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকলে নেট ফোর্স জিরো, বললো একটু আগে, নেট ফোর্স জিরো। তুই কি করবি, কোনো একটা চার্জের ওপর সমস্ত ফোর্সগুলো বের করে জিরো করে দিবি, বুঝলি? খেয়াল কর, এ বি সি, এই পয়েন্টটা ডি, এই যে ডি পয়েন্টটা আছে, ডি এর ওপর এ ফোর্স, হ্যাঁ ডিকে এ ফোর্স দেবে, এ বলবে ওই দূরে যা ভাই, রিপালশান হবে, ফটাফট বুঝে নে ভাই, 2 মিনিটের সাম। এ ডিকে ফোর্স দেবে প্লাস কিউ, তাহলে এটা আমি বলতে পারি কি, এফ এ দিলাম, এ দিয়েছে ফোর্স, ডি এর ওপর সি ফোর্স দেবে, বাবু ডি এর ওপর সি ফোর্স দেবে এই ডিরেকশানে, ডি এর ওপর সি ফোর্স দেবে এফ সি। বুঝতে পারলি কি? খুব সহজ ভাষায় বলছি, সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি। এ ডিকে ফোর্স দেবে, এদিকে এফ এ নাম দিলাম, সি ডিকে ফোর্স দেবে, এই দিকে আমি এফ সি নাম দিলাম। আর একটা ফোর্স আছে, ওটা কি মিস করছি আমরা? কে কাকে দেবে? আর একটা ফোর্স কিন্তু এখানে থাকার কথা, আর একটা ফোর্স বি, কারেক্ট, বি পয়েন্টে প্লাস কিউ আছে, বিতে প্লাস কিউ আছে, ও এই ডায়াগোনাল বরাবর এদিকে একটা ফোর্স দেবে। আচ্ছা, এফ বি নাম দিলাম, তাহলে সি ডিকে দিল এফ সি, এ ডিকে দিল এফ এ, বি ডিকে দিল এফ বি। তিনটে ফোর্স আগে বের কর, তারপরে বলছি, তিনটে ফোর্স আগে বের কর। আচ্ছা, প্রত্যেকটা সাইড কত বলা আছে, এ ধরে নে, তাহলে প্রত্যেকটা সাইড এ ধরে নে। তাহলে নিশ্চয়ই জানিস যে ডায়াগোনাল কি হয়, √2a, স্কোয়ারের ডায়াগোনাল √2a, স্কোয়ারের ডায়াগোনাল √2a। তাহলে এফ এ কত বলতে পারি, এফ এ কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার, কে থাকবে কিন্তু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এই যে কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার। এফ বি কত থাকবে, না এফ বি না, আগে এফ সিটা কর। এফ সি কত থাকবে, এফ সি, সি পয়েন্টে যে আছে কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার, কিউ ইন্টু কিউ বাই এ স্কোয়ার, তার মানে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে মাস্টার। এফ বি কত হবে, এফ বি যদি চিন্তা করিস ওই চার্জটা দেবে, এই যে প্লাস কিউ চার্জ একে দেবে, তাহলে কিউ ইন্টু কিউ বাই ডিস্টেন্সটা কত, √2a, তাহলে কে কিউ স্কোয়ার বাই √2a তার হোল স্কোয়ার, তাহলে কে কিউ স্কোয়ার বাই এটা হবে 2 ইন্টু এ স্কোয়ার। এতটুকু ক্লিয়ার সবার? এনি অবজেকশন? ডান, ভেরি গুড। আচ্ছা, এই ক্যালকুলেশনটাকে আমি একটু তাড়াতাড়ি করার জন্য একটা জিনিস ধরছি, দেখ, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কিউ স্কোয়ার এ স্কোয়ার, কিউ স্কোয়ার, ওটাকে আমি এফ ধরে নিচ্ছি, তাহলে বারবার লিখতে লাগবে না, এগুলো ট্যাকটিক্স আর কিছুই না। এফ, তাহলে এটা হয়ে যাবে f/2, সময় বাঁচবে, তাই না, সময় বাঁচবে। এফ ধরলাম কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল f/2। ক্লিয়ার স্যার, খুব ভালো কথা। শুনবি, এইখানে একটা ভুল করে দেখেছি, ভুল করতে, তিনটে ফোর্স তো প্লাস কিউর ওপর কাজ করছে, তাহলে এফ নেট ওরা কি করে, এটা অনেক সময় তোরা করে দিস, তিনটে ফোর্স কাজ করছে, তিনটে অ্যাড করে দিই, কাজটা কি ঠিক? এই যে ডি পয়েন্টে যে চার্জটা আছে, এইদিকে এ ফোর্স দিচ্ছে, সি ফোর্স দিচ্ছে, ডায়াগোনালি বি ফোর্স দিচ্ছে, আমি কি প্লাস কিউর ওপর তিনটে ফোর্সকে জাস্ট অ্যাড করে দিলেই প্লাস কিউর ওপর নেট ফোর্স পেয়ে যাব? তাই কি করা উচিত প্র্যাকটিক্যালি ইন টার্মস অফ লজিক? বল একটু, বলো ভাই বলো,
এটা কি করা উচিত? এটা কিন্তু প্রচুর লোক করে, পরীক্ষা হলে নার্ভের কন্ট্রোল থাকে না, এটা ফুট করে ফেলে। 3টে কাজ করছে, 3টে। না ভাই, করাটা কিন্তু যাবে না। কেন বলতো? কারণ ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি। ফোর্সকে তো ট্র্যাডিশনালি তুই যেরকম অ্যাড করছিস, মানে তুই ফোর্সকে স্কেলার ট্রিট করছিস। ফোর্সকে তুই ট্র্যাডিশনালি অ্যাড করে দিলি তো, উইথাউট ইউজিং এনি ভেক্টর লস তো পড়েছিস, ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল অ্যান্ড সো অন। হবে না কিন্তু, কারণ ভেক্টর তো নিজের অ্যালজেব্রা ছাড়া চলে না। না, ভেক্টরের তো নিজের অ্যালজেব্রা আছে, ও তো ওই অ্যালজেব্রা ছাড়া কাউকে প্রায়োরিটি দেয় না। তাহলে কিন্তু এইভাবে করা যাবে না। তাহলে স্যার কী করবো? 3টে তো আছে, 3টে দিয়ে তো কোনো ল নেই, ল তো সব দুটো দিয়ে আছে, ট্রায়াঙ্গেল ল, প্যারালেলোগ্রাম ল, তাই না? মেন যে দুটো ল, তো ভাই দুটো নিয়ে আগে বের কর। দেখ ছবিটা এরকম দাঁড়াবে, এটা ডি পয়েন্ট, এফ এ, এফ সি, এখানে একটা এফ বি আছে। তো তুই আগে সি আর এফ এর, মানে এফ সি আর এফ এর রেজাল্ট্যান্ট বের কর। এটা নিশ্চয়ই জানিস যে দুটো ভেক্টর এইভাবে আছে, রেজাল্ট্যান্ট এদিক দিয়ে যাবে। F1 নাম দিলাম, ঠিক আছে? এখন কিন্তু ছোটোখাটো জিনিসগুলো লিখে দিবি। রেজাল্ট্যান্ট অফ এফ এ অ্যান্ড এফ সি। এফ এ, বাবারে বহুত ব্রাইটনেস। এফ এ আর এফ সি যা আছে, এফ এ আর এফ সি যা আছে, দুটোর অ্যাড করে আমি রেজাল্ট্যান্ট F1 পেলাম। আচ্ছা, দুজন 90-তে আছে, কারণ মনে আছে রেজাল্ট্যান্ট কীভাবে বের করতে হয়? ফর্মুলা আর একবার মনে করে নাও। রেজাল্ট্যান্ট ইকুয়ালস টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। বেস এটা আমাদের, তাই না? এটা তো আমাদের লাগে, রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos থিটা, 2pq cos থিটা। তাহলে রেজাল্ট্যান্ট বের করবো এফ এ আর এফ সি। তাহলে এফ এ স্কোয়ার এফ সি স্কোয়ার 2 ইন্টু এফ এ ইন্টু এফ সি ইন্টু cos 90, cos 90, ওই যে ফর্মুলা, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos থিটা। এফ এ আর এফ সির জন্য রেজাল্ট্যান্ট, তাহলে এফ এ স্কোয়ার এফ সি স্কোয়ার 2f a f c cos 90, cos 90 ভাই 0 হবে। তাহলে আলটিমেটলি রুট অফ কি থাকছে? এফ এ স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার। আচ্ছা, এফ এ কে কী ধরেছিস? এফ এ কে এফ ধরেছিস, এটাকেও এফ সি আছে, এফ সি কেও এফ ধরেছিস, তাহলে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার 2f স্কোয়ার, তাই তো? তার মানে এফ রুট টু, এফ রুট টু, এফ রুট টু। ক্লিয়ার? হাই আনা, সাবাস সাবাস, পারফেক্ট। তাহলে F1 পেয়ে গেলাম। এবারে তুই দুটো অ্যাড করতে পারিস। নাও F1 ড্যাশ, এবারে ধরে নে এই লাইন বরাবর, এই যে লাইনটা আছে, এই লাইন বরাবর, এই লাইন বরাবর F1 ড্যাশ কাজ করছে। তাহলে F1 ড্যাশ, এবার তুই বলতে পারিস F1 প্লাস FB, এই যে লাইনটা আছে, এই লাইন বরাবর টোটাল যে ফোর্সটা কাজ করছে, টোটাল যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে F1 প্লাস FB। বেশ, তাহলে F1 তো পেয়েছি, এফ রুট টু প্লাস FB কত? FB কত? FB f/2 ভাই করা আছে, f/2, f/2 করা আছে। F কমন নিয়ে নে, রুট টু প্লাস হাফ, রুট টু প্লাস হাফ, ঠিক আছে? এবার F1 ড্যাশ পেলাম, খেয়াল করলি? মানে এখানে যে চার্জটা আছে বাবু, এই যে ডি পয়েন্টে যে চার্জটা আছে, ডি পয়েন্টে যে চার্জটা আছে, ডি পয়েন্টে যে কী কালার নেওয়া যায়? গ্রিন। ডি পয়েন্টে যে চার্জটা আছে সে সবগুলো মিলিয়ে রেজাল্ট্যান্ট এই দিকে একটা ফোর্স ফিল করছে, দ্যাট ইজ F1 ড্যাশ, দ্যাট ইজ F1 ড্যাশ, ইজন্ট ইট? সব কিছু মিলিয়ে একটা রেজাল্ট্যান্ট ফোর্স ফিল করছে, F1 ড্যাশ, F1 ড্যাশ, তাই না? তাই তো করলাম, FC FB FA মিলিয়ে। তাহলে একটা কথা বল, আমার সিস্টেমটা তো ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়ামে নেট ফোর্স 0। তাহলে এই ফোর্সটাকে যদি কাটতে হয়, তাহলে আর একটা ফোর্স কোন দিকে থাকতে হবে?
বলো ভাই। অপোজিট দিকে মানে কোন লাইনে বল, কোন দিকে যাব? ডি থেকে বি এর দিকে? ডি থেকে বি এর দিকে, একদম ঠিক কথা। তাহলে এই দিকে একটা ফোর্সকে আসতে হবে। লেট দ্যাট ফোর্স বি সে F1 ডাবল ড্যাশ বা F2 কোথাও নিয়েছি না, F2 নিইনি, ধরেন আমি F2 বললাম। এটা আশা করি কথাটা সবাই বুঝতে পারছো। এই তিনটেকে মিলিয়ে রেজাল্ট্যান্ট F1 ড্যাশ, তিনটেকে মিলিয়ে রেজাল্ট্যান্ট F1 ড্যাশ। একে যদি কাটতে হয়, কারণ ইকুইলিব্রিয়াম মেনটেন করতে হবে, কোয়েশ্চেনে বলেছে, একে যদি কাটতে হয়, একে কাটতে গেলে উল্টো দিকে ফোর্স লাগবে F2। আচ্ছা, তাহলে উল্টো দিকে যদি ফোর্স লাগে, তাহলে স্মল কিউ যে আছে পজিটিভ হবে না নেগেটিভ হবে? F1 ড্যাশকে কাটতে উল্টো দিকে, আরেকবার শোন, নেগেটিভ বলছে, শোন ভাই, কনসেপ্ট লাগা, মাথার সব কাচরা বের কর, কনসেপ্ট লাগা। এই তিনটে মিলিয়ে F1 ড্যাশ এদিকে কাজ করছে তো, তাহলে ডি পয়েন্টে যে প্লাস কিউ আছে ও কি করবে? ও তো F1 ড্যাশের জন্য এদিকে সরে আসবে আস্তে আস্তে, এই যে ডায়াগোনাল বরাবর নিচের দিকে নামতে থাকবে, কারণ F1 ড্যাশ কাজ করছে। কোয়েশ্চেনে বলেছে ইকুইলিব্রিয়ামে রাখতে হবে, কোয়েশ্চেনে বলে দেওয়া হয়েছে। তাহলে ওকে তো আমার উল্টো দিকে টানতে হবে। নিজেই বললি যে স্যার ডি থেকে বি এর দিকে টানবো, তো ভাই প্লাস কিউ তো টানতে পারবে না, আরে ও তো আরও রিপেল করে দেবে, টানতে পারবে না। তাহলে টানার অপশান কার কাছে আছে? এই স্মল কিউর কাছে। তাহলে স্মল কিউ যদি টানে, স্মল কিউ টানছে, একটা প্লাস চার্জের ওপর ফোর্স কেউ টানছে, তাহলে ওকে নিজে কি হতে হবে, প্লাস না মাইনাস? ব্যাস, চাবা কে পচা কে নিকাল দিয়া। ভাই নেগেটিভ হতে হবে ভাই, নেগেটিভ তো বাবু, এদিকে তো প্লাস, মানে সমস্ত ফোর্সগুলো এদিকে আছে না, কিউ তো টানছে। টানতে গেলে কি করতে হবে? এই ফোর্সটাকে অপোজ করতে হলে এই যে কিউটা আছে, স্মল কিউটা প্লাস কিউকে তো টানবে ওর দিকে, কারণ প্লাস কিউ কি আছে, সিম্পল ভাবনা, প্লাস কিউ তো এই ফোর্সের জন্য, F1 ড্যাশের জন্য আস্তে আস্তে এদিকে যেতে থাকবে। হাতের মুভমেন্টটা খেয়াল কর আমার, যে যখনই যেতে যাবে আমি ইকুইলিব্রিয়াম ভায়োলেট করব, পুরো কোয়েশ্চেন ভায়োলেট করব, ফিজিক্স ভায়োলেট হয়ে যাবে, তা তো করতে বলেনি। তাহলে একে টানতে হবে, প্লাস কিউকে যদি ও টানে ওকে F2 দিতে হবে, প্লাস কিউকে যদি, এই যে বড় প্লাস কিউকে যদি স্মল কিউ টানে ওকে F2 দিতে হবে, তাহলে তো স্মল কিউকে অবশ্যই নেগেটিভ হতে হবে, কারণ ও তো টানছে। তার মানে এখান থেকে আমরা বাই ডিফল্ট কौन बनेगा करोड़पति খেলে বি আর ডি অপশান বাদ দিতে পারি। বি আর ডি অপশান খেয়াল কর, বাদ দিয়ে দিয়েছি, বি আর ডি বাদ, কারণ এ আর সিতে মাইনাস আছে। হলো? আচ্ছা চল, তাহলে কি লিখবো এখানে? হেয়ার কিউ will apply F2 on plus Q to nullify the effect of, কার এফেক্ট কে নালিফাই করবে? F1 ড্যাশ। F1 ড্যাশের এফেক্ট কে নালিফাই করতে স্মল কিউ কি করবে? এই যে দেখ, F1 ড্যাশের এফেক্টকে নালিফাই করতে স্মল কিউ F2 ফোর্স দেবে। তাহলে দাস কি হবে? নালিফাই করতে গেলে F2 শুড বি ইকুয়ালস টু F1 ড্যাশ। F1 ড্যাশের সাথে তো সেম হতে হবে। আচ্ছা, F2 কে দিচ্ছে? স্মল কিউ দিচ্ছে এই ডিস্টেন্সে, কিন্তু এই পুচকু ডিস্টেন্সে, তাহলে কিউ ইন্টু কিউ, এটা কত হবে? হাফ অফ ডায়াগোনাল, √2 এর হাফ √2 এর হাফ a/√2। ঠিক আছে, এগুলো কিন্তু কোয়ারি থাকলে বাজে ব্যাপার। ডায়াগোনালের হাফ a/√2। চলো তাহলে কে কিউ বাই a/√2 তার স্কোয়ার ইকুয়ালস টু F1 ড্যাশ। কই গেলি ভাই? F√2 প্লাস হাফ। ঠিক আছে তো? F2 দেখে নি, F2 এখানে কাজ করছে এই দুটো পয়েন্টের মধ্যে, স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই ডায়াগোনালের হাফ মানে a/√2 তাই করেছি। আচ্ছা চলো নেক্সট পেজে এফটা বসিয়ে দেবো।
কে কিউ কিউ বাই, এখানে a বাই √2 আছে, √2 স্কোয়ার হয়ে 2 ওপরে যাবে, 2 ওপরে গেল, নিচে শুধু a স্কোয়ার থাকছে, এদিকে f আছে, এদিকে f আছে, f কোথায় আছে আগের পেজে, f এই যে f আছে, কে কিউ স্কোয়ার বাই a স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই a স্কোয়ার, তাহলে f হচ্ছে কে কিউ স্কোয়ার বাই a স্কোয়ার, তারপর √2 প্লাস 1/2, √2 প্লাস 1/2, ठीक है, √2 प्लस 1/2, स्क्वायर बाद के बाद একটা কিউ বাদ, তাহলে স্মল কিউ ইন্টু 2 ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ √2 প্লাস হাফ, কিউ বাই 2 থাকছে। আচ্ছা, ওখানে অপশানে বোধহয় নিচে 4 দেখছিলাম, মানে ওরা এলসিএম করেছে, তাহলে আমার হয়ে যাবে কিউ বাই 4 2√2 প্লাস 1, এটা কিন্তু অ্যান্সার নয়, কারণ নেগেটিভ তো নিতে হবে না, তো পজিটিভ চলে এসছে, তার ফলে আমাদের লিখতে হবে, আচ্ছা এখানে একটা জায়গায় লিখতে হবে যে এফেক্ট এত, আচ্ছা এখানে লিখে দিই হবে, আর কিউ উইল অ্যাপ্লাই ফোর্স টু নালিফাই দ্য এফেক্ট, এখানে একটু লিখে দিস, এখানে লিখে দিস শো কিউ উইল বি নেগেটিভ, নোট করার সময় এটা লিখে দিস, কিউ হতে হবে নেগেটিভ, তাহলে এখানে আমি কি লিখব, স্মল কিউ ইকুয়ালস টু মাইনাস কিউ বাই 4 2√2 প্লাস 1, বেশ, এটা কিন্তু একটা ভালো সাম, মাইনাস কিউ বাই 4 2√2 প্লাস 1, দেখে নাও, মাইনাস কিউ বাই 4 2√2 প্লাস 1, অপশানে মাইনাস কিউ বাই 4 2√2 প্লাস 1 দেখা যাচ্ছে, ক্লিয়ার সবার, বলো, সাবাস বেটা, সাবাস। আচ্ছা, লেকচার 1 এটুকু বাকি ছিল, এটা তাহলে শেষ করছি, লেকচার 2টা স্টার্ট করে দিই, নালে আমরা কভার আপ করতে পারবো না। এক মিনিট, চলো বন্ধুগণ, লেকচার 2 স্টার্ট করছি। লেকচার 2তে কি আছে, চার্জ ডিস্ট্রিবিউশন, সিলেবাস দেখবে, চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে, সিলেবাসটা কিন্তু একটু উল্টো পাল্টা ভাবে আছে, তো হুট করে দেখে ভাবিস না স্যার এটা হলো না ওটা হলো না, আমি ঠিক প্যাটার্নটা ফলো করছি, যে প্যাটার্নে পড়ানো দরকার। সিলেবাসে এই ইউনিভার্সিটির লোকজন তো চা খেতে খেতে দুমদাম বানিয়ে দেয়, কিন্তু টপিকগুলো কভার করা হবে, কিন্তু ওরিয়েন্টেশনটা খেয়াল রাখিস। আচ্ছা, চার্জ ডিস্ট্রিবিউশন পড়বো, তারপরে পারমিটিভিটির হালকা কনসেপ্ট দিয়ে রাখবো, পারমিটিভিটি, ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ডেফিনেশন ফর্মুলা মাঝে মাঝে 1 মার্কসে জিজ্ঞাসা করে, তারপর ইলেকট্রিক ফিল্ড ঢুকবে এবং ইলেকট্রিক ফিল্ডকে নিয়ে অনেকটা লেকচার চর্চা হবে, ঠিক আছে, চলো। আচ্ছা, চার্জ ডিস্ট্রিবিউশন মানে চার্জ কিভাবে ছড়িয়ে থাকে, ঠিক আছে না। কুলম্বস আঙ্কেল কি বললেন, কুলম্ব আঙ্কেল বললেন যে ভাই আমার লটা কিন্তু পয়েন্ট চার্জের জন্য ভ্যালিড, কিন্তু বাস্তবে তো পয়েন্ট চার্জ সবসময় পাওয়া যায় না, হতেই পারে একটা মেটাল সারফেসের মধ্যে চার্জ ছড়িয়ে আছে, প্লাস্টিকের গায়ে চার্জ লেগে আছে থাকে, নন কন্ডাক্টর তার গায়ে চার্জ থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি বেসিক রুলস ফলো করা উচিত, চার্জ ডিস্ট্রিবিউশন সেটারই কনসেপ্ট দেয়, ঠিক আছে। তো ফার্স্ট 3 রকমের চার্জ ডিস্ট্রিবিউশন হয়, একটা হচ্ছে যদি লেন্থে চার্জ ছড়িয়ে থাকে, লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, আর একটা যদি সারফেসে চার্জ ছড়িয়ে থাকে। লাইন চার্জ দেখতে কীরকম হবে, লাইন চার্জের ওপর কোয়েশ্চেনও একবার দিয়েছিল যে লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছিল, অনেকেই ছেড়ে চলে এসছে হাসতে হাসতে। এই লাইন চার্জের ওপর চার্জ ক্যাপিটাল কিউ আছে, এর লেন্থকে নিলাম আমি এল, ঠিক আছে না। এখানে কি জানতে হয়, এখানে জানতে হয় লিনিয়ার চার্জ ডেন্সিটি, এটা কিন্তু অনেক সময় ডেফিনেশনও জিজ্ঞাসা করে 1 মার্কসের, লিনিয়ার চার্জ ডেন্সিটি। আচ্ছা, এর মোটামুটি আমরা ফিক্সড সিম্বল ইউজ করি ল্যামডা। স্যার ডেফিনেশন কি,
কিছুই না বাবু, চার্জ বাই লেন্থ, চার্জ বাই লেন্থ। এক্সামে যদি ডেফিনেশন জিজ্ঞাসা করে কি বলবি? দ্য রেশিও অফ চার্জ উইথ লেন্থ অফ আ কন্ডাক্টর ইজ দ্য লিনিয়ার চার্জ ডেন্সিটি। সিম্পল, চার্জ বাই লেন্থ, তার মানে বলে এই ছবি দিয়ে ফর্মুলাটা দিয়ে দিবি, চার্জ বাই লেন্থ। আচ্ছা, এর ইউনিট কি বলতে পারবে? কারণ আমরা তো সামস করবো টুকটাক, ওখানে কাজে লাগবে। ইউনিট কি বলা যাবে? চার্জ বাই লেন্থ। সহজ কোয়েশ্চেন। বলো ভাই, চার্জ বাই লেন্থ, এনিওয়ান? এসআইতে দেখি চার্জ বাই লেন্থ, তাহলে কুলম্ব, কুলম্বে কিন্তু ক্যাপিটাল সি হয়, কুলম্ব মিটার মাইনাস 1, কুলম্ব মিটার মাইনাস 1, চার্জ বাই লেন্থ। ঠিক আছে, এসআইটা জানলেই হবে। সিজিএসে কী হবে? স্ট্যাট কুলম্ব সেন্টিমিটার মাইনাস 1। হ্যাঁ, পারফেক্ট বেটা, পারফেক্ট। স্ট্যাট কুলম্ব সেমি মাইনাস 1। তো এসআইটা মনে রাখলে হবে, সামসে কাজে লেগে যাবে। তারপরে কি আছে দেখ, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। সারফেস মানে এরিয়াতে কিভাবে চার্জ ছড়িয়ে আছে, এরিয়াতে, এরিয়াতে। এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে। এটার এরকমভাবে একটা এরিয়া চিন্তা কর, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ, কতটা চার্জ এখানে ছড়িয়ে দিয়েছি, ডিস্ট্রিবিউট করেছি, কিউ। এখানে আমরা বলি সারফেস চার্জ ডেন্সিটি। মানে আমরা ছোটোবেলায় শুধু ডেন্সিটি পড়ি না, ছোটোবেলায় ডেন্সিটি পড়ি না, মাস বাই ভলিউম। ওটা তো ডেন্সিটির একটা ফর্ম, প্রচুর ডেন্সিটি আছে, তাই না? ফিজিক্সের জগতে, সায়েন্সের জগতে প্রচুর ডেন্সিটি আছে। এ তো চার্জের দেখছিস, মাসের লেভেলেও হয়, মাস বাই লেন্থ, মাস বাই এরিয়া, মাস বাই ভলিউম। তো এটা হচ্ছে মাস ডেন্সিটি বলে, লিনিয়ার মাস ডেন্সিটি, সারফেস মাস ডেন্সিটি, ভলিউম মাস ডেন্সিটি। আচ্ছা, এর সিম্বল হচ্ছে সিগমা, পেঁয়াজের মতো সিগমা। তাহলে এর আমরা বলবো চার্জ বাই এরিয়া, চার্জ বাই এরিয়া। তাহলে কিউ বাই এরিয়া কি বলেছি? এ, কিউ বাই এ, সারফেস চার্জ ডেন্সিটি। ইউনিট, ইউনিট এসআইতে কুলম্ব এরিয়ার জন্য মিটার মাইনাস 2 বা কুলম্ব পার, হ্যাঁ, সি বাই এম স্কোয়ার। পারফেক্ট বাবু, সি বাই এম স্কোয়ার বা সি এম মাইনাস 2। চলো নেক্সট, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ভলিউমের ওপর কিন্তু একটা দারুণ ডেরিভেশন আছে, ইনসুলেটারে ইলেকট্রিক ফিল্ড, বাঁশের আছে কিন্তু। এটা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন আছে, তো এর ভলিউমি নিয়ে নে, ভলিউমি, ভলিউমি ভি নিয়ে নে, এর চার্জ ক্যাপিটাল কিউ নিয়ে নে। এখানে আমরা বলি ভলিউম চার্জ ডেন্সিটি। তো এটা হচ্ছে রো। চার্জ বাই ভলিউম দিয়ে সিগনিফাই করা হয়, চার্জ বাই ভলিউম দিয়ে সিগনিফাই করা হয়, চার্জ বাই ভলিউম দিয়ে সিগনিফাই করা হয়, চার্জ বাই ভলিউম। তো কিউ বাই ভি, চার্জ বাই ভলিউম, কিউ বাই ভি, দিস ইজ কল্ড ভলিউম চার্জ ডেন্সিটি। আচ্ছা, তাহলে যদি আমি এর ইউনিট চিন্তা ভাবনা করি, যদি এর ইউনিট চিন্তা ভাবনা করি, তাহলে এসআইতে কি বলবো বল? চার্জ বাই ভলিউম আছে, চার্জের জন্য কুলম্ব বলবি, চার্জের জন্য কুলম্ব বলবি। পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। কুলম্ব মিটার মাইনাস 3, কুলম্ব মিটার মাইনাস 3। এটা যখন ইনসুলেটার করব, ইনসুলেটারের ভেতরে চার্জ পুড়ে দেবে, প্লাস্টিক, প্লাস্টিকের বলগুলো হয় না, রাবারের বল, ওর ভেতরে চার্জ ঠুসে দেওয়া হবে। তোকে বলবে ওর জন্য ইলেকট্রিক ফিল্ড, সিলেবাসে আছে কিন্তু, ওর জন্য ইলেকট্রিক ফিল্ড, হাওয়া বেরিয়ে যাবে। ঠিক আছে, চল, একটা ছোটো সাম আছে, ছোটো সাম আছে। ঠিক আছে, আমি পড়ছি সামটা, ট্রাই করবি। কি আছে দেখ, কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য। আর স্ফিয়ার অফ ডায়ামিটার 4 সেন্টিমিটার, একটা স্ফিয়ার আছে, গোলা, গোলা আছে, গোলা 4 সেন্টিমিটার ডায়ামিটার আছে, সিজিএসে দিয়েছে কিন্তু, তাতে চার্জ দিয়েছি 10 ESU,
10 ESU চার্জ আছে, তাহলে বলছে চার্জ ডেন্সিটি বের করতে। দুটো পরপর সাম আছে, করতে হবে। এটা কর দেখি, 1 মিনিট দিলাম, ট্রাই কর। 1 মিনিট কি 30 সেকেন্ড। একটা স্পিয়ার আছে, তার ডায়ামিটার 4 সেন্টিমিটার, ডায়ামিটার কিন্তু, হ্যাঁ, তার গায়ে চার্জ দেওয়া হয়েছে 10 ESU, তাহলে চার্জ ডেন্সিটি কত? আসে, পারা যাচ্ছে? আগে বলতো এখানে কোন চার্জ ডেন্সিটি আমি কাজে লাগাবো? তিনটে তো শিখলাম। ভলিউম বলছে, সবাই কি অ্যাগ্রি? আচ্ছা, ভলিউম, ভলিউম। আচ্ছা, একটা জিনিস শুনে রাখ, এটা খুব কাজে লাগবে, ঠিক আছে? পরবর্তীকালে তুইও যদি বাচ্চা কাচ্চাকে পড়াস, কাজে লাগবে। আমি বলবো ভুল বলিসনি, যে স্ফিয়ার দিয়েছে স্যার, স্ফিয়ারে তো একটা 3D না, 3D স্ট্রাকচার, তো ভলিউম হবে। স্ফিয়ারের ভলিউমে, ভালো করে কান খুলে শুনে রাখ, মরে যাওয়ার আগে পর্যন্ত মনে রাখিস, বাচ্চাদেরও শেখাতে পারবি। স্ফিয়ারের ভলিউমে তখনই চার্জ থাকবে যদি স্ফিয়ারটা ইনসুলেটর হয়। যেটা বললাম মনে মনে বল। স্ফিয়ারের ভলিউমে তখনই চার্জ থাকবে যদি স্ফিয়ার ইনসুলেটর হয়। আর যদি ইনসুলেটর হয়, কোয়েশ্চেনে বলে দিতে হবেই হবে। স্যার না বলে দিলে কন্ডাক্টর। এখানে স্ফিয়ারটা আছে কন্ডাক্টর। তাহলে স্যার কন্ডাক্টর কি ভেতরে চার্জ অ্যালাউ করে না? ইয়েস, ইয়েস। একটা কন্ডাক্টর, মন দিয়ে শোন ভাই, একটা কন্ডাক্টর कुछ भी হোক, স্ফিয়ার হোক, হাতি হোক, ঘোড়া হোক, বাড়ি হোক, গাড়ি হোক, সে নিজের ভেতরে কখনো চার্জকে অ্যালাউ করে না। নেচার শ্রী বিষ্ণু ওকে ওই ক্ষমতা দেননি যে কন্ডাক্টর তার ভেতরে চার্জ রাখতে পারবে, নেই ওর কাছে, ওই ক্যাপাবিলিটি নেই, ঈশ্বর ওকে দেননি। তাহলে একটা বাণী হিসাবে মনে রাখ, এটা কিন্তু পরবর্তী ইলেকট্রোম্যাগনেটিজমের অনেক জায়গায় কনসেপ্টটা কাজে লাগবে। বাণী ভাই, বাণী কি? চার্জ given to a conductor, 3D হোক 2D হোক, বেসিক্যালি 3D তো, চার্জ given to a conductor always resides, মানে থাকে, on its surface, not in the volume. ভলিউমে কিন্তু চার্জ থাকতে পারে না কন্ডাক্টরের জন্য, থাকে একমাত্র ইনসুলেটর। যদি প্লাস্টিকের একটা ফুটবল বানাস, স্ফিয়ার বানাস, ভেতরে মেটেরিয়াল আছে, তাহলে ওর ভেতরে চার্জ থাকবে, কারণ ইনসুলেটর চার্জকে সারফেসে পাঠাতে পারে না, ওর ওই ক্ষমতা ওকে নেচার দেয়নি। আর যদি ইনসুলেটর হয় বলে দেবে, বলতে দিতে হবেই, না বলে দিলে ইটস আ কন্ডাক্টর, ইটস আ কন্ডাক্টর। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে স্পিয়ারটা হবে কন্ডাক্টর বা মেটাল, যা বলবি। ডায়ামিটার দেওয়া আছে, রেডিয়াস পাবো 2 সেন্টিমিটার, চার্জ দেওয়া আছে 10 ESU, চার্জ ডেন্সিটি সিগমা বের করতে হবে। ফর্মুলা সিগমা ইকুয়ালস টু চার্জ বাই এরিয়া। স্ফিয়ারের এরিয়া কি হয়? স্ফিয়ারের এরিয়া, চার্জ তো সারফেসে চলে গেছে, তাহলে সারফেস এরিয়া
শিওর তো? 4/3 নয় তো? ভলিউম, ঘনত্ব নয়, আয়তন। হ্যাঁ ঠিক বলেছো, 4πr²। 4πr²। তাহলে সিগমা ইকুয়ালস টু কিউ কত আছে? 10 আছে, 4π আছে, আচ্ছা r² কত? 4 হবে। ভাই এবার ক্যালকুলেশন করে দেখে নিস, এটা যা আসবে আসবে। 10/16π আসছে, যা আসবে অত স্ট্যাট কুলম পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, যা আসবে দেখে নিস। স্ট্যাট কুলম, কারণ এসআইতে করছি, স্ট্যাট কুলম বাই সেমি স্কোয়ার। ঠিক তো? কিউ আছে কত? 10 আছে, আর আছে 2, 2 দুগুণে 4, 4 4 16। হ্যাঁ ক্লিয়ার সবার? কনসেপ্ট ক্লিয়ার? পারফেক্ট। এটা মনে রেখো কিন্তু, একটা কন্ডাক্টর যদি দেয়, একটা মেটাল যদি দেয়, তার ভেতরে কখনো চার্জ থাকতে পারে না। নেচার ওকে সেই ক্ষমতায় দেয়নি, সে নেই ক্ষমতা ওর কাছে, কী করে রাখবে ভাই? যদি স্যার সলিড হয়, সলিড কন্ডাক্টর হয়, পুরো একদম ঘন গাঢ় লোহা দিয়ে বানালেন, তাতেও হবে না ভাই। কন্ডাক্টর রাখতেই পারে না, সলিড হোক আর হলো হোক। আমি তো লিখতাম সলিড হলো, সলিড হলো কুচবি হোক, কন্ডাক্টর বা মেটাল নিজের ভেতরে চার্জ রাখতেই পারে না, নেই ভাই, ওই ক্ষমতাই নেই ওর। ইনসুলেটর হলে, নন কন্ডাক্টর হলে সে কিন্তু পারবে রাখতে, তার ক্ষমতাটা রয়েছে। ইজ ইট ক্লিয়ার? পুরো পরিষ্কার জলের মতো একদম ডিস্টিলড ওয়াটার। সাবাস সাবাস সাবাস। আচ্ছা একটা ডেরিভেশন দিচ্ছি, এটা ট্রাই করিস, এটা একটু লেন্দি আছে। এখানে একটা লাইন চার্জ আছে, যারা হয়তো আইআইটির প্রিপারেশান নিয়েছিস জানিস এই কোয়েশ্চেনটা আইআইটিতে খুব আসে। একটা লিনিয়ার চার্জ আছে, একটা লাইনে চার্জ আছে, কিউ হচ্ছে চার্জের ভ্যালু লাইনে, এল হচ্ছে লেন্থ, এর জন্য ওই স্মল কিউর ওপর ফোর্স চাই। এই যে স্মল কিউ দেখা যাচ্ছে হালকা করে, এর ওপর ফোর্স চাই। এটা হোমওয়ার্কে দিলাম, ভেবে ট্রাই করবে, ইন্টিগ্রেশনের হেল্প লাগবে। আচ্ছা পারমিটিভিটি, এটা একটু বলে দিই। দেখ পারমিটিভিটি ডেফিনেশন দেয় 1 মার্কস 2 মার্কসের। কি বলছে পারমিটিভিটি? পড়ে দেখ। ইট ইজ আ প্রপার্টি অফ এভরি মেটেরিয়াল হুইচ মেজার্স দ্য অপোজিশন অফার্ড এগেনস্ট দ্য ফরমেশন অফ ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, কোনো মিডিয়ামের পারমিটিভিটি, আমরা বলেছিলাম এপসাইলন নট বা এপসাইলন। মিডিয়ামের পারমিটিভিটি হচ্ছে সেই প্রপার্টি, যেই প্রপার্টি দিয়ে ওই মিডিয়াম নিজের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ক্রিয়েশনকে বাধা দেবে। স্যার দারুণ ইন্টারেস্টিং তো। মানে আমি একটা মিডিয়াম, আমার মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে চাইছে, আমার বডি থেকে পারমিটিভিটি বেরোবে, পারমিটিভিটি বলে কিছু একটা আছে ধরে নে, সেই ইলেকট্রিক ফিল্ডকে বলবে এ রুক যা। মানে পারমিটিভিটি হচ্ছে এমন একটা প্রপার্টি যে নিজের মধ্যে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফোর্স ক্রিয়েশনকে বাধা দেবে। সিম্পল ডেফিনেশন। আচ্ছা এপসাইলন দিয়ে ডিনোট করা হয়, আর একটা ডেফিনেশন দিয়েছি, এটাও মাথায় রাখতে পারিস। ইট টেলস নাম্বার অফ চার্জেস রিকোয়ার্ড টু জেনারেট 1 ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স। 1 ইউনিট ইলেকট্রিক ফ্লাক্স তৈরি করতে, স্যার ফ্লাক্স কি জিনিস? গাউস লতে পড়বো আমরা, গাউসে। 1 ইউনিট ইলেকট্রিক ফ্লাক্স তৈরি করতে যতটা চার্জ লাগে, ফ্লাক্সের সিম্বল অনেকেই জানো ফাই। 1 ইউনিট ইলেকট্রিক ফ্লাক্স তৈরি করতে যতটা চার্জ লাগবে সেটাই পারমিটিভিটি। আচ্ছা আর একটা একদম এ ক্লাস ফর্মুলা দেখিয়েছি, এই ফর্মুলাটা দিবি, টিচার পাগল হয়ে যাবে ভাই, নাচতে শুরু করবে। পারমিটিভিটি এপসাইলন ইকুয়াল টু ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট বাই ইলেকট্রিক ফিল্ড। স্যার কী করে আসলো? ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট আবার কী জিনিস স্যার? আমরা তো ডিসপ্লেসমেন্ট মোশানে পড়েছি বাবু, এটার বিষয়ে বলতে গেলে একটা ফুল মেজর লেভেলের ক্লাস লাগবে, শুধু জেনে রাখ, কাজ হয়ে যাবে, কাজ হয়ে বেশি হয়ে যাবে। ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট বলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, তাকে যদি ইলেকট্রিক ফিল্ড দিয়ে ডিভাইড করে দেওয়া হয়, রেশিও করে দেওয়া হয়, তাতেও কিন্তু পারমিটিভিটি
যে মিডিয়ামের চলে আসে। ঠিক, উপরে ডেফিনেশন লিখবি, 1 মার্কসের বলে ডেফিনেশন লিখবি বা এই লাইনটা লিখবি, এই ফর্মুলা দিবি, টিচার ফ্ল্যাট। ওরে ভাই বিশাল জানে তো, ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট লিখে দিয়েছে ভাই, দারুণ ব্যাপার। আচ্ছা ইউনিট দেখে নে, ফ্যারাড, এখানে কিন্তু ফ্যারাড আছে, ফ্যারাড আছে, ফ্যারাড পার মিটার, এফ পার এম, ফ্যারাডে নয় কিন্তু, হ্যাঁ ফ্যারাডে হচ্ছে চার্জের। আর সিজিএসে করলে স্ট্যাট ফ্যারাড, স্ট্যাট ফ্যারাড পার সেন্টিমিটার, ফ্যারাড পার মিটার, স্ট্যাট ফ্যারাড পার সেন্টিমিটার, পার সেন্টিমিটার। চলো আচ্ছা, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি, এটা হচ্ছে একটা রেশিও। কার রেশিও স্যার? পারমিটিভিটি আমার মিডিয়ামের হতে পারে, ফ্রি স্পেসের হতে পারে। ফ্রি স্পেসের তো হয়, কুলম্বি তো বলে গেছেন 1/4πε0। এই দুটো রেশিও, তাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ভাই দারুণ ফর্মুলা দেওয়া আছে, এই দেখ ফর্মুলাটা দেখ, বুঝতে পারবি। আচ্ছা ফর্মুলাতে কিন্তু একটা হালকা পাঙ্গা আছে, হালকা কিন্তু একটা পাঙ্গা আছে। কি লেখা আছে ফর্মুলাতে? আমি একবার লিখে দিচ্ছি পাশে, কে, কেটা কিন্তু কুলম্ব কনস্ট্যান্টও ছিল, আবার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সো গুলিয়ে যায়। অথবা এপসাইলন আর, রিলেটিভ পারমিটিভিটি, এপসাইলন প্রথমে নেব মিডিয়াম বাই এপসাইলন ভ্যাকিউম। ওই ফর্মুলা দিয়ে ডেফিনেশন বানিয়ে ফেলবি, মিডিয়ামের পারমিটিভিটি, ভ্যাকিউমের পারমিটিভিটি, মিডিয়ামের পারমিটিভিটি, ভ্যাকিউমের পারমিটিভিটি, দুটো রেশিও করব, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে মাস্টার, বুঝলাম। আর কি আছে? আর কোনো ফর্মুলা আছে? হ্যাঁ আর একটা ফর্মুলা আছে, যদি ফোর্স দিয়ে বলতে চাস, ফোর্স দিয়ে, উল্টো ভাই উল্টো, ভ্যাকিউমের ফোর্স বাই মিডিয়ামের ফোর্স, ভেরি কনফিউজিং। ওই জন্য আমি সাজেস্ট করি ভাই যে কোনো একটা মনে রাখ, পরেরটা উল্টো হবে, যে কোনো একটা মনে রাখ, পরেরটা উল্টো হবে। আর একবার বলে দিই কি বললাম, কোনো মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, কোনো মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি একটা রেশিও, একটা রেশিও। কার কার রেশিও? মিডিয়ামের পারমিটিভিটি বাই ভ্যাকিউমের পারমিটিভিটি, মানে এপসাইলন বাই এপসাইলন নট লেখা আছে এখানে দেখ, এপসাইলন বাই এপসাইলন নট, মিডিয়ামের পারমিটিভিটি বাই ভ্যাকিউমের পারমিটিভিটি। ওকে স্যার। অথবা এটাও বলতে পারিস, মিডিয়ামে সরি ভ্যাকিউমে দুটো চার্জের মধ্যে ফোর্স, ভ্যাকিউমটা আগে, এখানে এখানে এপসাইলনে মিডিয়ামটা আগে, ফোর্স দিলে ভ্যাকিউমটা আগে, ভ্যাকিউমে ফোর্স বাই মিডিয়ামে ফোর্স। ঠিক আছে, বোঝা গেল? একটু স্টাডি করবি, একটু স্টাডি মেটেরিয়ালটা বানাবি, নিজের পার্সোনাল নোটস বানাবি, তৈরি হয়ে যাবে ভাই, তৈরি হয়ে যাবে। একটু তো মনে রাখতেই হবে পড়াশোনা করতে গেলে। চল কি বলেছে দেখ, এটা 1 মার্কসে দিতে পারে। বলছে জলের রিলেটিভ পারমিটিভিটি 81, জলের রিলেটিভ পারমিটিভিটি 81, স্টেটমেন্টের মানে কি? 1 মার্কসের দেয় এটা। তো তুই দুভাবে বলতে পারিস, একটা হচ্ছে এপসাইলন মানে পারমিটিভিটির রেশিও দিয়ে বলতে পারিস, মিডিয়াম বাই ভ্যাকিউম, অথবা ফোর্স দিয়ে বলতে পারিস। আমি দুভাবেই বলে দিচ্ছি কিভাবে বলা হয়, একটু বোঝার চেষ্টা করবি। ঠিক আছে, লেখাটা কিন্তু খুব সায়েন্টিফিক লেখা আছে, পড়ে দেখ। বলছে পারমিটিভিটি অফ ওয়াটার is 81 times the permittivity of vacuum. স্যার কেমন জানো? দেখে নে কী করে জিনিসটা বলছি আমি। এপসাইলন আর আমরা কি শিখলাম? মিডিয়াম বাই এপসাইলন নট কত বলা আছে? 81 বলা আছে না? তাহলে শুধু এপসাইলন কত বলতে পারবি? এই ক্রস মাল্টিপ্লিকেশন 81 ইন্টু এপসাইলন নট, ভাই ওটাই তো লেখা আছে। আরে এটাই তো মিডিয়ামের, এটাই তো মিডিয়ামের, এটাই তো মিডিয়ামের। তাহলে কি বলবো? মিডিয়ামের পারমিটিভিটি মানে জলের,
জলের পারমিটিভিটি ফ্রি স্পেসের ভ্যাকিউমের পারমিটিভিটির কত টাইমস 81 টাইমস, তাই তো হলো না, এপসাইলন বাই এপসাইলন নট। ভ্যাকিউমের পারমিটিভিটির 81 গুণ, তাহলে ওটাই জলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা হলো পারমিটিভিটির রেসপেক্টে। ফোর্সের রেসপেক্টে দেখ, যদি পড়তে পারিস একটু চেষ্টা কর। ফোর্সের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন টু চার্জেস ইজ 1/81 টাইমস the force between two same charge when kept in vacuum। একটু যদি জুম করে পড়তে পারিস ট্রাই কর, আমি বুঝিয়ে দিচ্ছি। কি বলছে দেখ, এপসাইলন আর, এখানে কি বললাম, এপসাইলনে মিডিয়াম বাই জিরো, তাহলে ফোর্সে কি হবে, ফোর্সে ভ্যাকিউমটা আগে যাবে, এই যে ভ্যাকিউমটাকে আমি এফ নট বলছি, ভ্যাকিউম আগে যাবে নিচে মিডিয়াম যাবে, ভ্যাকিউম আগে যাবে নিচে মিডিয়াম যাবে, মিডিয়াম মানে জলেতে। এটা কত বলা আছে, 81 বলা আছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 81, তাহলে শুধু এফ কত পাচ্ছিস, শুধু এফ পাচ্ছিস এফ নট বাই 81 না, তার মানে কি 1/81 ইন্টু এফ নট, তাই তো বলেছে। দেখ খেয়াল কর, বলছে দুটো চার্জ তুই ফ্রি স্পেসে যত ফোর্স নিয়ে ওরা কাজ করে, দুটো চার্জ ফ্রি স্পেসে যতটা ফোর্স নিয়ে কাজ করে এফ নট, দুটো চার্জ ফ্রি স্পেসে যতটা ফোর্স নিয়ে কাজ করে তার 1/81 গুণ হবে কোথায়, জলে। Electrostatic force between two charges is 1/81 times to the force between same charge kept in vacuum। ভ্যাকিউমে ওদের মধ্যে 10 কাজ করলে, 10 নিউটন কাজ করলে জলে কাজ করবে 10/81। এটাই হচ্ছে ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মানে। এক্সামে যে কোনো একটা দিয়ে বলতে পারো, কোনো অসুবিধা নেই, দুটো শিখিয়ে দিলাম, নাও ইটস ইয়োর চয়েস। এটা লিখলেও কারেকশান, এটা লিখলেও কারেক্ট হবে। এটা একটু বেশি প্রেফার করে যে কোনো ফিজিসিস্ট, কারণ ফোর্সের একটা ভ্যালু বুঝতে পারা যায়, এটা বেশি কাজের, এটা বেশি ভালো বলা যেতে পারে কোয়ালিটি ওয়াইজ। ক্লিয়ার হলো? বেশ, রেশিও করেই বলে দেবে যে ফ্রি স্পেসে যা ফোর্স তার 1/81 গুণ। যদি এখানে 90 থাকে তাহলে ফ্রি স্পেসে যা ফোর্স তার 1/90 টাইমস। পারফেক্ট। আচ্ছা চলো তাহলে এটা পরে হবে। ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, এটা আমাদের স্টার্ট তাহলে এখন করছি না লেকচার 2-তে, ঠিক আছে? যতটুকু হয়েছে ততটুকু আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, আর রেকর্ডিংস তো কালকে পেয়ে যাবে। চলো ভাই, আমাকে বাড়ি যেতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা, বাই, টেক কেয়ার, নমস্কার, টাটা, বাই।